ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এলিট ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11 এর ইউনিট 2। আমাদের এর আগে ইউনিট 1 এর সমস্ত ভিডিও কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা শুরু করব ইউনিট 2। তো ইউনিট 2 এ তোমাদের যে টপিকটা আছে সেই টপিকটা কি? টপিকটা হচ্ছে বৃদ্ধি ও বিকাশ। এই বিষয়ে বৃদ্ধি এবং বিকাশের বিভিন্ন নীতি এবং বৃদ্ধি এবং বিকাশের পার্থক্য আমরা এখানে আজকে এই ক্লাসে জানবো। তার আগে আমি তোমাদের কিছু কথা বলি, তাহলে তোমরা বুঝতে পারবে। এই টপিকে যাওয়ার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে। সেই জানাটা কি বলতো? সেটা হচ্ছে আমাদের সব সময় কি হয় বলতো, আমাদের জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তন আসে তো বিভিন্ন ধরনের পরিবর্তন, যেমন সামাজিক, মানসিক, আধ্যাত্মিক, দৈহিক, এই সমস্ত পরিবর্তনগুলো আসে। তো এই সমস্ত পরিবর্তনগুলো, এই যে পরিবর্তনগুলো হচ্ছে, এই পরিবর্তনের জ্ঞান আমাদের এই শিক্ষা বিজ্ঞানে অর্থাৎ আমাদের এডুকেশনাল সাইকোলজিতে কিন্তু জানা খুবই প্রয়োজন। এই পরিবর্তনের জ্ঞান, তার কারণটা কি বলতো? তার কারণ হচ্ছে এই পরিবর্তনের জ্ঞান যদি আমরা জেনে যাই, অর্থাৎ আমাদের প্রত্যেকটা ব্যক্তির অর্থাৎ প্রত্যেকটা শিশু একটা নির্দিষ্ট স্তরে বা নির্দিষ্ট একটা স্টেপে আস্তে আস্তে বড় হয়, নির্দিষ্ট একটা স্তরে বড় হয়। যেমন শৈশব, তারপরে বাল্যকাল, তারপরে কৈশোরকাল, তারপরে হচ্ছে প্রাপ্তবয়স্ক কাল। তো প্রত্যেকটা কালে বা প্রত্যেকটা স্টেজে প্রত্যেকটা শিশুর বা প্রত্যেকটা ব্যক্তির একটা নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা, এবার শুধুমাত্র শিক্ষক বা শিক্ষিকা জানলেই হবে না, তার সঙ্গে সঙ্গে আমাদের পিতামাতা বা অভিভাবকরা যদি এই পরিবর্তনের জ্ঞান অর্থাৎ প্রত্যেকটা স্টেজে কি ধরনের বৈশিষ্ট্য আছে, কি ধরনের জ্ঞান আছে, বা কি ধরনের কার্যকলাপ গুলো করে বা কি ধরনের আচরণ গুলো করে, এগুলো যদি আমরা জেনে যাই, তারপরে যদি আমি তাকে সেই হিসেবে শিক্ষা দিই, তাহলে সেই শিক্ষাটা বেশি কার্যকরী হয়। তো চলো আমরা আজকে টপিকে চলে যাই। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। তো এই টপিকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বৃদ্ধি অর্থাৎ কনসেপ্ট অফ গ্রোথ, বৃদ্ধির ধারণা। তার সঙ্গে সঙ্গে জানবো বৃদ্ধির বিভিন্ন নীতি বা বৈশিষ্ট্য, কোন নীতিকে ফলো করে আমাদের বৃদ্ধিটা হয়। তার সঙ্গে সঙ্গে জানবো কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশের ধারণা, বিকাশের বিভিন্ন নীতি এবং বৃদ্ধি, এবং ভেরি ইম্পর্টেন্ট, যেটা তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বা আমাদের এই দুটো বিষয় যদি আমরা জেনে যাই, তাহলে আমরা এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্য করতে পারবো। পার্থক্য আমরা তখনই করতে পারবো যখন এই দুটো বিষয়ের জ্ঞান আমাদের মধ্যে থাকবে। পার্থক্য আমরা কিভাবে করি? পার্থক্য করার একটা নির্দিষ্ট একটা জাজমেন্ট অর্থাৎ বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানি, জানার পরেই দুটো বিষয়ের মধ্যে পার্থক্য খোঁজার চেষ্টা করি। তো সব থেকে বেশি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে আমাদের বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য। এটা আমাদের কিন্তু জানতে হবে। আর এটা যদি আমরা এই দুটো বিষয় সম্বন্ধে যদি আমরা জেনে যাই, তাহলে আমরা নিজে থেকেই পার্থক্য করতে পারবো। আমি এইটুকু শিওর যে তোমরা এই দুটো বিষয় আমি আলোচনা করব, তোমরা নিজে থেকেই দেখবে এই পার্থক্যটা তোমরা করতে পারবে। তার সঙ্গে সঙ্গে আমাদের আর একটা কথা বলি, যদি তোমাদের বন্ধু বান্ধব আমাদের এই ভিডিও তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবে, আমাদের এই ভিডিওগুলো দেখার সুযোগ করে দেবে, এবং আমাদের এই অ্যাপটা, এলিট অ্যাপটা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবে। তাহলে এই সমস্ত বিষয়, সমস্ত নোট, তারপরে ভিডিও লেকচার তোমরা খুব সহজে পেয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট বা বৃদ্ধির ধারণা, বা বৃদ্ধি বলতে কি বুঝি। তো দেখো এখানে দেখো, এই যে প্রথমে বৃদ্ধির ধারণা বলতে দেখো, বৃদ্ধি মানুষের একটি বিশেষ ধরনের পরিবর্তন। প্রথমে আমি তোমাদের বললাম যে এই পরিবর্তন, মানুষের জীবনে যে বিভিন্ন ধরনের পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনেরই জ্ঞানকে আমাদেরকে শিক্ষা মনোবিজ্ঞানে অবশ্যই জানা প্রয়োজন। ঠিক তেমনি এই বৃদ্ধি হচ্ছে কি একটা পরিবর্তনের প্রক্রিয়া। এই কথাটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। কিসের প্রক্রিয়া? পরিবর্তনের প্রক্রিয়া। এবার কোন ধরনের পরিবর্তনকে আমি বৃদ্ধি বলছি? এখানে দেখো, বৃদ্ধি হলো আমাদের শারীরবৃত্তীয় এবং কাঠামোগত পরিবর্তন বা স্ট্রাকচারাল পরিবর্তন। তাহলে বৃদ্ধি আমাদের কি? শারীরবৃত্তীয়, অর্থাৎ আমাদের শরীরের যে গঠনগত পরিবর্তন হচ্ছে, এই যে আমাদের হাত, পা, চোখ, নাক, পা, এই সমস্ত বিষয় যেমন আস্তে আস্তে যে পরিবর্তন হচ্ছে, যেমন একটা বাচ্চা শিশু যারা 2 বছর বয়স, তাদের একটা কতটা তাদের ওজন, কতটা তাদের উচ্চতা, তারপরে তাদের যে শারীরিক যে কাঠামোগত পরিবর্তন হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের কি? বৃদ্ধি। তাহলে কি বললাম? বৃদ্ধি হচ্ছে একটা বিশেষ ধরনের পরিবর্তন।
কোন বিশেষ ধরনের পরিবর্তন? সেটা হচ্ছে আমাদের শারীরবৃত্তীয় এবং কাঠামোগত পরিবর্তন, অর্থাৎ শরীরগত যে পরিবর্তন ঘটছে সেটা হচ্ছে আমাদের বৃদ্ধি। এর সঙ্গে সঙ্গে বৃদ্ধিকে কিন্তু আমরা সহজে পরিমাপ করা যায় বা পরিমাপ করা সম্ভব। পরিমাপ মানে কি? আমি একটা পরিমাপ করছি, যেমন আমার হয়তো উচ্চতা হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি, তারপর হয়তো আমার ওজন হয়তো 60 কিলো বা 55 কিলো, এটা তারপরে এটি একটা সংখ্যা মানে অর্থাৎ কোয়ান্টিটিতে প্রকাশ করা খুব সহজে সম্ভব। যেমন আমি তোমাদের একটা সংখ্যা মানের দ্বারা আমি প্রকাশ করলাম, আমার উচ্চতা হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি। তারপরে বৃদ্ধি বলতে আমরা শুধুমাত্র শারীরিক পরিবর্তন এবং আকার আয়তনের পরিবর্তনকে বুঝি। তাহলে এক কথায় যদি আমি বলি, তাহলে বৃদ্ধি কি? বৃদ্ধি হচ্ছে আমাদের শারীরগত পরিবর্তন, শারীরিক পরিবর্তন, এবং আমাদের যে আকার আয়তনের বৃদ্ধি হচ্ছে, আকার আয়তনের যে পরিবর্তন ঘটছে সেটাকে আমরা কি বলছি? বৃদ্ধি। এছাড়াও বৃদ্ধির আরেকটা যে অন্যতম একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সাময়িক প্রক্রিয়া এবং নির্দিষ্ট সময়ের পরে আর বৃদ্ধির কোনো পরিবর্তন হয় না, মানে বৃদ্ধিজনিত কোনো পরিবর্তন আসে না। তার মানে কি? বৃদ্ধি একটা সাময়িক প্রক্রিয়া যা, এবং এটি নির্দিষ্ট সময়ের পরে আর বৃদ্ধিজনিত কোনো পরিবর্তন আসে না। এর কথা অর্থ হচ্ছে কি? এর কথা অর্থ হচ্ছে বৃদ্ধি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হয়। যেমন ধরো ছেলেদের ক্ষেত্রে 22 বছর বয়স, মেয়েদের ক্ষেত্রে 18 বছর বয়স, ওর পর আর আমাদের শারীরিক বা কাঠামোগত খুব একটা পরিবর্তন আসে না। তো এটা বৃদ্ধি নির্দিষ্ট সময় পর্যন্ত হয়, যেটা তারপরে আর বৃদ্ধি হয় না। তাহলে আমরা এক কথা বলতে পারলাম, এক কথায় এই বিষয়টা যদি আমরা একটা ছোট্ট একটা শব্দ যদি প্রকাশ করি, তাহলে কি বলবো? বৃদ্ধি হচ্ছে এক ধরনের পরিবর্তন। কিসের পরিবর্তন? সেটা হচ্ছে শারীরিক বা আমাদের কাঠামোগত বা আমাদের স্ট্রাকচারাল যে চেঞ্জ, সেই চেঞ্জটাকে আমরা কি বলছি? বৃদ্ধি। আশা করি তোমরা বুঝে গেছো। এবার আমরা চলে আসি বৃদ্ধির বিভিন্ন নীতি বা বৈশিষ্ট্য, কোন নীতি ফলো করে আমাদের বৃদ্ধি হয়। এবার বৃদ্ধি তো নির্দিষ্ট একটা নীতি ফলো করে হয়, অর্থাৎ হঠাৎ করে যে আমি আজকে এত বড় হয়ে গেলাম সেটা তো হয়নি, একটা নির্দিষ্ট সময় ধরে ধীরে 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 হয়েছে। ঠিক তেমনি বৃদ্ধির কিছু বৈশিষ্ট্যগুলো আমরা জেনে যাব। প্রথম বৈশিষ্ট্য বা প্রথম আমাদের যে এটা মানে নীতি, সেটা কি বলতো? সেটা হচ্ছে বৃদ্ধি অবিরাম প্রক্রিয়া। অবিরাম মানে কি? তোমরা এই ছবিটা দেখে বুঝতেই পারছো, অবিরাম অর্থাৎ চলতেই থাকে চলতেই থাকে। মায়ের গর্ভ থেকে আমাদের বৃদ্ধি শুরু হয়। মায়ের গর্ভ থেকে একটা শিশু আস্তে আস্তে ওর যে শারীরিক যে কাঠামোগত পরিবর্তন সেটা হয়। সেই জন্য বলছি যে এই বৃদ্ধি প্রক্রিয়াটা সব মানে অবিরাম প্রক্রিয়া, অর্থাৎ সেটা চলতেই থাকে চলতেই থাকে। কখন থেকে চলতে থাকে? মানুষের নির্দিষ্ট মানে মায়ের গর্ভ থেকেই প্রত্যেকটা ব্যক্তির বা প্রত্যেকটা শিশুর, এবার শুধুমাত্র আমাদের যে মানে মানুষের বা ব্যক্তির যে এই পরিবর্তন বৃদ্ধি হয় সেটা কিন্তু নয়, আমাদের এনিম্যাল বিইং অর্থাৎ যারা আমাদের প্রাণী, যেমন কুকুর, বিড়াল, ছাগল, এই সমস্ত প্রাণীর মধ্যেও এই বৃদ্ধি কিন্তু দেখা যায়। তারাও মায়ের গর্ভ থেকে তারা আস্তে আস্তে মানে ধীরে ধীরে তাদের মধ্যে শারীরিক কাঠামোগত যে পরিবর্তন আসে সেটাই আমাদের বৃদ্ধি বা মানে বৃদ্ধির একটা উদাহরণ ধরে নাও। তাহলে কি বৃদ্ধির একটা অন্যতম মানে প্রিন্সিপাল বা নীতি হলো কি? বৃদ্ধি হচ্ছে একটা অবিরাম প্রক্রিয়া, কারণ এটা শৈশব গর্ভাবস্থা থেকে শুরু করে শৈশব, বাল্যকাল, তারপরে কৈশোরকাল, তারপরে প্রাপ্তবয়স্ক কাল, এই সমস্ত কালে চলতেই থাকে অবিরাম প্রক্রিয়া। কিন্তু একটা কথা মাথায় রাখবে এখানে, এটা হচ্ছে কি বলতো? এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হয়। হ্যাঁ, এবার আমরা জানবো বৃদ্ধি একটা নির্দিষ্ট ক্রম অনুসারে। নির্দিষ্ট ক্রম অনুসারে মানে কি? স্টেপ বাই স্টেপ আমাদের বৃদ্ধি ঘটে। যেমন তোমাদের বললাম এই যে স্টেপ বাই স্টেপ, দেখো ছবি দেখে তোমরা বুঝতেই পারছো যে স্টেপ বাই স্টেপ, হঠাৎ করে তো আমি এত বড় হয়ে যাইনি। অর্থাৎ আমি প্রথমে শৈশব কাল অবস্থায় ছিলাম, যেটা 0 থেকে 2 বছর বয়স, তারপরে এবার 2 থেকে 12 বছর বয়স। এখানে আমার দুটো ভাগ আছে, এটাকে বলা হয় বাল্যকাল। এবার প্রাক বাল্যকাল এবং প্রান্তীয় বাল্যকাল, এর দুটো ভাগ আছে। আস্তে আস্তে আমরা জানবো, যখন বৃদ্ধির বিভিন্ন স্টেজ গুলো আমরা জানবো, নেক্সট ক্লাসে আমরা জানবো। তাহলে কি শৈশবকাল, তারপরে বাল্যকাল, তারপরে কৈশোরকাল, তারপরে প্রাপ্তবয়স্ক কাল, অর্থাৎ নির্দিষ্ট ক্রম অনুসারে ঘটে। এর সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যে নির্দিষ্ট ক্রম অনুসারে অর্থাৎ আমাদের বৃদ্ধি শুরু হয় কিভাবে শুরু হয়? আমাদের প্রথমে বৃদ্ধি শুরু হয় মাথা থেকে পা পর্যন্ত। মাথা থেকে পা পর্যন্ত এখানে আমাদের প্রথম অর্থাৎ নির্দিষ্ট ক্রম যদি আমি বলি, তো আমাদের বৃদ্ধি শুরু হয় মাথা থেকে পা পর্যন্ত। এবং আরেকটা যেটা বিষয় শুরু হয়, আরেকটা যেটা বৃদ্ধি হয়, সেটা হচ্ছে কেন্দ্র থেকে বাইরের দিকে।
তো এবার এটারও একটা নাম আছে, এটা আমাদেরকে কিন্তু অবশ্যই জানতে হবে। যদি আজকে যদি না জানো, তোমরা যখন ভবিষ্যতে এডুকেশন নিয়ে গ্রাজুয়েশন করবে তখন তোমরা জানতে পারবে, বা তখন এই বিষয়টা কিন্তু তোমাদের খুবই কাজে লাগবে। আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষাতে, যেমন এসএসসির পরীক্ষাতেও এটা কিন্তু আসে। কি আসে দেখো, মাথা থেকে পা পর্যন্ত যে বৃদ্ধি হয়, সেই বৃদ্ধির একটা নাম আছে সেফালোকর্ডাল, বলা হয় সেফালোকর্ডাল, অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত যে বৃদ্ধি হয় সেটাকে বলা হয় সেফালোকর্ডাল। এবং কেন্দ্র থেকে যে বাইরের দিকে যে আমাদের বৃদ্ধি হয়, অর্থাৎ হার্ট থেকে শুরু করে যে বাইরের দিকে আমাদের পরিবর্তন হচ্ছে, বা আমাদের দিকে যে পরিবর্তন হচ্ছে বা বৃদ্ধি ঘটছে, সেটাকে বলা হয় প্রক্সিমোডিস্টাল। এটা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে। তাহলে কি, বৃদ্ধি একটা নির্দিষ্ট ক্রম অনুসারে, অর্থাৎ নির্দিষ্ট স্টেপ বাই স্টেপ হয়, এবং এর মধ্যে থেকে আমরা কি বললাম, যে মাথা থেকে পা পর্যন্ত যে বৃদ্ধি হয় সেটাকে বলা হয় সেফালোকাউডাল। এবং কেন্দ্র থেকে যে বাইরের দিকে যে একটা শরীরের একটা শিক্ষার্থীর বা কোন একটা শিশুর যে পরিবর্তন হয়, মানে বৃদ্ধির যে বৃদ্ধি ঘটে, সেটাকে বলা হয় প্রক্সিমোডিস্টাল। এটা মাথায় রাখবে। এরপরে আমরা চলে আসি যে বৃদ্ধি একটি ধীরে ধীরে হওয়া প্রক্রিয়া, অর্থাৎ বৃদ্ধি একটা নির্দিষ্ট ক্রম অনুসারে ধীরে ধীরে আস্তে আস্তে। এবার এই আস্তে আস্তে যে পরিবর্তন হয় বা ধীরে ধীরে পরিবর্তন হয়, এবার সমস্ত ব্যক্তির ক্ষেত্রে কিছুটা আলাদা হতে পারে। বা যেমন ধরো, সমস্ত ব্যক্তি বলতে একটা নির্দিষ্ট কমন একটা পয়েন্ট আছে, যেমন ধরো শৈশবকালে 0 থেকে 2 বছর বয়সে আমাদের বৃদ্ধি কিন্তু খুব দ্রুত হয়। এবং এছাড়াও কৈশোর কালে যদি আমি বলি, তাহলে আমাদের বৃদ্ধি কি শৈশব অবস্থায় এবং কৈশোর অবস্থায় আমাদের বৃদ্ধি কিন্তু খুব তাড়াতাড়ি হয়। কৈশোর মানে কি, ধরো এই 12 থেকে 18 বছর বয়স পর্যন্ত একটা শিক্ষার্থীর বা একটা শিশুর কিন্তু অনেক পরিবর্তন আসে, সেটা বলা হয় কৈশোরকাল। এবং শৈশবকাল এবং কৈশোরকালে কিন্তু শিক্ষার্থীর মধ্যে, মানে শারীরিক কাঠামোর মধ্যে কিন্তু অনেক পরিবর্তন আসে, মানে খুব দ্রুত পরিবর্তন আসে। কিন্তু এই তোমার প্রাপ্তবয়স্ক, বা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে 18 বছর পরে, বা এই যে বাল্যকালের ক্ষেত্রে, ওই সময় কি হয় তখন বলতো, ওই সময় আমাদের যে বৃদ্ধির যে শারীরিক কাঠামোগত যে পরিবর্তন হয় সেটা কিন্তু কম হয়ে যায়। তার মানে কি, নির্দিষ্ট বৃদ্ধি একটা ধীরে ধীরে হওয়া প্রক্রিয়া, হঠাৎ করে পরিবর্তন আসে না, বৃদ্ধি আস্তে আস্তে একটা পরিবর্তন আসে, নির্দিষ্ট স্টেপ বাই স্টেপ ক্রম অনুসারে কিন্তু আসে। তাহলে এটা একটা বৃদ্ধির একটা নীতি বা বৈশিষ্ট্য বলতে পারি। এবার তোমাদের কাছে তাহলে আমি একটা প্রশ্ন বলি, তাহলে তোমাদের মানে একটু মনে হবে, তাহলে বিষয়টা তোমরা বেশি বুঝতে পারবে। এবার দেখা গেলো হঠাৎ করে আমার শরীরের মধ্যে, ধরো আমার হাতের এখানেই ধরো হঠাৎ করে এখানে ফোড়া হয়ে গেল, ফোড়া মানে বোঝো তো, ফোড়া হয়ে গেল। ফোড়া যে আমাদের পরিবর্তন হয়ে গেল, আমাদের শরীরের কাঠামোগত পরিবর্তন, এটাকে কি আমরা বৃদ্ধি বলবো? তোমরা অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। এটাকে যদি আমরা বৃদ্ধি বলি, তো তোমরা হয়তো লিখবে হ্যাঁ স্যার এটাকে বৃদ্ধি বলবো। যদি মনে হয় কি না স্যার এটা বৃদ্ধি নয়, তাহলে অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে কেন এটা বৃদ্ধি নয়। তো এটা তোমাদের একটা হোমওয়ার্ক থেকে গেল। তাহলে কি, একটা ধীরে ধীরে প্রক্রিয়া, এটা আমাদের হয়ে গেল। এবার আমরা নেক্সট জানবো বৃদ্ধি একটা পরিমাণগত কথাটা শুনে আমরা বুঝতে পারছি যে বৃদ্ধিকে আমরা সহজেই পরিমাপ করতে পারি। একজন শিশুর উচ্চতা কত ফুট কত ইঞ্চি, নির্দিষ্ট ফুট বা ইঞ্চিতে আমরা মাপি। তারপর হয়তো কত সেমি একটা শিক্ষার্থীর, তারপর ওর ওজন কতটা, আমরা কিন্তু খুব সহজভাবেই সেটাকে আমরা পরিমাপ করতে পারি। তাহলে বৃদ্ধির একটা অন্যতম আর একটা যেটা যদি বৈশিষ্ট্য বা প্রকৃতি বা যদি নীতি বলি, তাহলে কি বলবো, বৃদ্ধি অবশ্যই একটা পরিমাণগত দিক, অর্থাৎ এটাকে আমরা খুব সহজভাবে পরিমাপ করতে পারি। এর উচ্চতা কতটা একটা শিশুর, এর ওজন কতটা, এর আয়তন কতটা, এই সমস্ত বিষয় আমরা খুব সহজভাবে পরিমাপ করতে পারি। এবার আমরা জানবো যে বৃদ্ধির নির্দিষ্ট সীমা আছে। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে বৃদ্ধির আর একটা প্রিন্সিপাল, সেটাকে বলা হয় বৃদ্ধির নির্দিষ্ট সীমা রয়েছে এবং বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ সময়কাল আছে। যেমন আমরা বলি, যেমন বৃদ্ধি নির্দিষ্ট সীমা আছে, তোমাদের প্রথমে আমি বলে দিয়েছি যে হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে 22 বছর বয়সে এবং মেয়েদের ক্ষেত্রে 18 বছর বয়স পর্যন্ত বৃদ্ধি ঘটে, তারপরে বৃদ্ধি আর সেরকম ঘটে না, মানে বৃদ্ধি থেমে যায় ওখানেই। মানে বৃদ্ধি বা এই যে পরিবর্তন, যে শারীরিক কাঠামোগত যে পরিবর্তন ঘটছে, সেই পরিবর্তনটা নির্দিষ্ট সময় আছে, সীমা আছে, সেই নির্দিষ্ট সময়ে বা এতে, তাহলে কি বললাম, মেয়েদের ক্ষেত্রে 18 বছর বয়স আর ছেলেদের ক্ষেত্রে 22 বছর বয়স পর্যন্ত আমাদের বৃদ্ধি ঘটে, তারপরে আমাদের সেরকম বৃদ্ধি ঘটে না, অর্থাৎ বৃদ্ধি থেমে যায়। তাহলে এগুলো ছিল আমাদের কি বৃদ্ধির বিভিন্ন নীতি বা বৈশিষ্ট্য। এবার আমরা চলে আসব
আমাদের যে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট বা বিকাশ এর ধারণা। তবে তোমাদের একটা কথা বলি, এই বিকাশের ক্ষেত্র কি মেন যে পয়েন্ট, সেই পয়েন্টটা কি এই যে চেঞ্জ বা পরিবর্তন, এই কথাটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। বিকাশ হচ্ছে পরিবর্তন। কোন ধরনের পরিবর্তন? এই পরিবর্তন কিন্তু সামগ্রিক পরিবর্তন। অর্থাৎ সামগ্রিক মানে কি, ব্যক্তির দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক যে সমস্ত দিকের যে পরিবর্তন ঘটছে, সেই সমস্ত পরিবর্তনকে আমরা বলবো বিকাশ। তবে আরেকটা কথা তোমরা মাথায় রাখবে, সেই কথাটা কি বলতো? সেই কথা হচ্ছে বৃদ্ধিরই একটা ভাগ বা বিকাশেরই একটা ভাগ হচ্ছে বৃদ্ধি। বিকাশেরই একটা ভাগ, সেটা কি বলতো? বৃদ্ধি। কোন ভাগটা? সেই ভাগটা হচ্ছে শুধুমাত্র শারীরিক বৃদ্ধি, যে আমাদের দৈহিক যে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনটাকে শুধু আমরা বৃদ্ধি বলছি। কিন্তু বিকাশ কি? বিকাশ হচ্ছে মানুষের যে শারীরিক সমস্ত দিকের যে পরিবর্তন, সেই সমস্ত দিকের পরিবর্তনকে আমরা বিকাশ বলছি। আপাতত এটা বুঝে না। এবার আমরা বৃদ্ধির যে কনসেপ্ট, সেটা আমরা একজন বিজ্ঞানী বৃদ্ধিকে কি বলেছেন বা কিভাবে ব্যাখ্যা করেছেন সেটা আমরা জানবো। সেই বিজ্ঞানীর নাম কি? অ্যাকর্ডিং টু উলফক বলছেন যে বিকাশ বা ডেভেলপমেন্ট রিফার্স টু দ্য সার্টেন চেঞ্জ অফ হিউম্যান বিইং অর অ্যানিম্যাল ফ্রম কনসেপশন টু ডেথ। তার মানে কি? অর্থাৎ মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু অবধি যে সমস্ত পরিবর্তন আসে, তার কিছু নির্দিষ্ট অংশই হচ্ছে বিকাশ। তাহলে আমরা খুব সহজভাবে বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি। কি বললেন? উলফক বললেন যে মানুষের জীবনে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত পরিবর্তন আসছে, সেই সমস্ত পরিবর্তনের তার কিছু নির্দিষ্ট অংশ, এই যে কিছু নির্দিষ্ট অংশ, এই কথাটাতে আমাদের একটু কনফিউশনে ফেলে দিল। এবার কিছু নির্দিষ্ট অংশ, তাহলে কোন অংশগুলোকে আমরা বলবো যে বিকাশ? আমরা তো বুঝতে পারলাম যে মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু অবধি বিভিন্ন যে সমস্ত পরিবর্তনের মধ্যে তোমাদের আমি বলেও দিলাম যে সামাজিক পরিবর্তন হচ্ছে, আমাদের ভাষার যে পরিবর্তন হচ্ছে, আমাদের শারীরিক যে পরিবর্তন হচ্ছে, তারপর আমাদের প্রাক্ষবিক বিকাশ হচ্ছে, তারপরে আমাদের সোশ্যাল ডেভেলপমেন্ট হচ্ছে, তারপর আমাদের বুদ্ধির যে পরিবর্তন হচ্ছে, এই সমস্ত পরিবর্তনকে আবার আমরা বিকাশ বলছি না, তার কিছু নির্দিষ্ট অংশকেই আমরা বিকাশ বলছি। এটা কে বলছেন? উলফক বলছেন। এবার আমাদের কাছে প্রশ্ন হয়ে গেল যে তাহলে এখন আমাদের প্রশ্ন হলো, কোন ধরনের পরিবর্তনকে তাহলে আমরা বিকাশ বলবো? বলো তো তোমরা, একটু কমেন্টে জানাও আমাকে। তাহলে কোন ধরনের পরিবর্তনকে? তাহলে যেমন ধরে নাও, আমি হয়তো তোমাদের বললাম যে হয়তো কোন একটা শিক্ষার্থীর বা কোন একটা ব্যক্তির কি হয়েছে, যে তার ব্লাড প্রেসার বেড়ে গেছে। ব্লাড প্রেসার মানে কি? আমরা যে রক্তের চাপটা তার বেড়ে গেছে, বলি না প্রেসার বেড়ে গেছে বা প্রেসার লো হয়ে গেছে, এরকম তো বলি। তো তার মানে কি তার শরীরের মধ্যে বা তার জীবনের মধ্যে বিভিন্ন পরিবর্তন তো ঘটছে। পরিবর্তন তো হলো যে তার ব্লাড প্রেসার বেড়ে গেল। তার মানে কি? তাহলে এই ব্লাড প্রেসার যে বাড়া, তার যে পরিবর্তন হলো তার শরীরের মধ্যে, এটাকে কি আমরা বিকাশ বলবো? বলো। তাহলে আমরা কোন ধরনের পরিবর্তনকে আমরা বিকাশ বলবো? তো জেনে নি তাহলে কোন ধরনের পরিবর্তন। এবার বার্ক বলছেন, সাইকোলজিস্ট বার্ক, তার চাইল্ড ডেভেলপমেন্ট তার একটা বুক আছে, সেই বুকে তার ওই বইটাতে তিনি বলছেন মানুষের জীবনে যে সমস্ত পরিবর্তন একটি নির্দিষ্ট ক্রম, অর্থাৎ নির্দিষ্ট একটা অর্ডারে হয়, অনুসারে আসে, এবং যে পরিবর্তন বেশ কিছুদিন ধরে স্থায়ী হয়, সেই ধরনের পরিবর্তনগুলোকেই আমরা বিকাশ বলবো। তাহলে কি? তাহলে আমরা এই বার্কের যে চাইল্ড ডেভেলপমেন্ট বই থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে সমস্ত পরিবর্তনকে আমরা বলতে পারছি না। যে সমস্ত পরিবর্তন মানুষের জীবনে, যে সমস্ত পরিবর্তন নির্দিষ্ট ক্রম অনুসারে ঘটে, নির্দিষ্ট ক্রম মানে কি নির্দিষ্ট অর্ডারলি ভাবে হয়, এবং যে পরিবর্তন বেশ কিছুদিন ধরে স্থায়ী হয়, তাহলে সেই পরিবর্তনকে আমরা কি বলবো? বিকাশ বলবো। যেমন হঠাৎ করে আমার হয়তো এখানে রোগ হয়ে গেছে, বা হঠাৎ করে আমার যে ব্লাড প্রেসার বেড়ে গেছে, তার মানে কি সেটা কিন্তু স্থায়ী নয়। সেটা যদি আমরা ওষুধ খাই তাহলে সেটা ঠিক হয়ে যাবে, এটা একটা রোগ, ওটা কিন্তু বিকাশ নয়। তোমরা কমেন্টে কি লিখেছো ওটা আমি পরে দেখে নিব। তাহলে কি বললাম, যে এই যে সমস্ত পরিবর্তনগুলো কিছুদিন ধরে স্থায়ী হয় এবং নির্দিষ্ট অর্ডার অনুযায়ী হয়, নির্দিষ্ট ক্রম অনুযায়ী, হঠাৎ করে যে আমাদের মধ্যে যে পরিবর্তন আসে সেটা কিন্তু বিকাশ নয়।
তাহলে কোন কোন পরিবর্তনগুলো বিকাশ, যেটা নির্দিষ্ট ক্রম অনুসারে ঘটে এবং যে পরিবর্তনটা কিছুদিন ধরে স্থায়ী হয়, বেশ কিছুদিন ধরে স্থায়ী হয়, সেই ধরনের পরিবর্তনগুলোকে আমরা বিকাশ বলবো। তাহলে একদম ক্লিয়ার। এবার যদি আমি এটাকে সামারাইজ করি, মানে এই বিকাশ কাকে বলে, এই কথাটা যদি এবার আমরা যদি এক কথায় বলি তাহলে কি বলবো? বিকাশ বা ডেভেলপমেন্ট হলো এক ধরনের পরিবর্তন যা জীবনের কনসেপশন অর্থাৎ জীবনের প্রথম থেকে মৃত্যু পর্যন্ত চলে এবং যা নির্দিষ্ট ক্রম অনুসারে হয় এবং যা নির্দিষ্ট স্তর ভিত্তিক এবং যা নির্দিষ্ট সময় পর্যন্ত স্থায়ী হয়। তাহলে কি বললাম? যে বৃদ্ধি বা বিকাশ হচ্ছে এমন একটা পরিবর্তন যেটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘটে এবং যে পরিবর্তনটা নির্দিষ্ট অর্ডার অনুযায়ী হয় এবং তারপরে নির্দিষ্ট সময় পর্যন্ত স্থায়ী থাকে, সেই সমস্ত পরিবর্তনগুলোকেই আমরা কি বলবো? বিকাশ বলবো। এবার আমরা চলে আসি বিকাশের বিভিন্ন নীতি এবং বিকাশের বিভিন্ন নীতি বা বৈশিষ্ট্য। এই সমস্ত বিষয়গুলো যদি আমরা জেনে যাই তাহলে আমাদের পরীক্ষার সময় আশা করি কোনো সমস্যা হবে না। আমরা অটোমেটিক্যালি যদি এই ক্লাসটা একবার দেখে নিই তাহলে আমরা খুব অনায়াসেই পরীক্ষার খাতা লিখে আসতে পারবো, শুধুমাত্র বুঝে নিতে পারলেই। তার কারণ হচ্ছে কি বলতো, এই সময় যদি তোমরা একটা বিষয় বুঝে নাও আর তারপরে যদি তোমরা বুঝে নেওয়ার পরে যদি তোমরা লিখো তাহলে ওই বিষয়টা তোমাদের কলমটা অটোমেটিক্যালি চলবে। মানে এই বয়সটা হচ্ছে তোমাদের এইরকম। এই সময় কি হয় বলতো, 50% জিনিস মুখস্থ করতে হয়, 50% জিনিস আমাকে বুঝে পড়তে হয়, কারণ তোমার বোঝার ক্ষমতা এখন হয়ে গেছে। আগে হয়তো আমরা কি করতাম, যখন বাচ্চাকাল বা যখন তোমরা ক্লাস 1 বা 2 পড়তে, তখন শুধুমাত্র কি মুখস্থ করে যেতে। এবার মুখস্থ বিষয় তো সব সময় থাকে না, সারা জীবন মনে থাকে না। যদি তুমি কোনো বিষয় বুঝে নাও তাহলে তোমার সব সময় ওই বিষয়টা বেশি মনে থাকবে বা সারা জীবন ধরে মনে থাকবে। তার ওই জন্য বলছি তোমরা এই ডেভেলপমেন্ট অর্থাৎ আমাদের প্রত্যেকটা শিশুর যে ডেভেলপমেন্ট হয় তার নির্দিষ্ট নীতি বা ফলো করে হয়। সেই নীতিগুলো তোমরা আশা করি ওই কনসেপ্ট থেকেই তোমরা বুঝতে পারবে। যেমন নির্দিষ্ট নীতি যদি আমি বলি নির্দিষ্ট ক্রম অনুসারে ঘটে, যেটা নির্দিষ্ট স্থায়ী হয়, এই সমস্ত গুলিও হবে। এগুলি ছাড়াও আমি তোমাদের কিছু বিষয় রেখেছি, সেই বিষয়গুলো তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। সেটা হচ্ছে কি, বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া। ধারাবাহিক প্রক্রিয়া মানে কি, এটা চলতেই থাকে। কবে থেকে চলে? একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে। তাহলে কি, বিকাশের একটা অন্যতম বা গুরুত্বপূর্ণ যদি আমরা একটা নীতি বা বৈশিষ্ট্যর কথা বলি তাহলে বিকাশ সব সময় একটি ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ এটা কোনো সময় থেমে থাকে না, একদম অবিরাম, মানে সব সময় চলতেই থাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আজীবন তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তোমার বিকাশ কিন্তু ঘটতেই থাকবে। অর্থাৎ তুমি শেষ বয়সে এসেও মৃত্যুর আগে পর্যন্ত তোমার বিকাশ ঘটবে। এবার আমরা অনেক সময় অনেক শিক্ষক বা অনেক পিতা মাতা বা অভিভাবকরাও কি বলেন কি, হ্যাঁ তোর দ্বারা কিচ্ছুই হবে না, এরকম বলি। তো এই যে তোর দ্বারা কিচ্ছুই হবে না বা তোমার দ্বারা কিচ্ছুই হবে না, এই কথাগুলো আমরা কিন্তু বলি। আমরা শুধুমাত্র শিক্ষক বলে না, পিতা মাতারাও বলে, কিন্তু এই কথাটা কিন্তু একদম যুক্তিহীন। তার কারণ কি বলতো, এই যে কার বিকাশ কখন যে ঘটে যাবে, বুদ্ধির বিকাশ বলো বা প্রাথমিক বিকাশ বলো, সবসময় এটা তো চলতে থাকে, এটা তো কোনো সময় থেমে থাকে না। তার মানে কি, কখন যে তার বিকাশ, তার মধ্যে যে পরিবর্তন ঘটে যাবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না। কিন্তু এই কথাটা যখন আমরা বলি তখন তার বৃদ্ধিতে অর্থাৎ তার বিকাশের ক্ষেত্রে কিন্তু একটা বাধা হয়ে দাঁড়ায়। এই কথাটা কোনো সময় বলা উচিত নয় যে তোমার দ্বারা কিচ্ছুই হবে না, কোনো শিক্ষার্থীকেও কোনো সময় বলা উচিত নয়, এটা যুক্তিহীন। তাহলে কি আমরা বুঝলাম, যে বিকাশ হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া যেটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। এটা একটা কি, বিকাশের একটা অন্যতম নীতি। এবার আমরা চলে আসবো যে বিকাশের আর একটা নীতি, যেটা হচ্ছে শারীরিক, মানসিক এবং সামাজিক দিক থেকে এটা অন্তর্ভুক্ত। বিকাশ শুধুমাত্র যে শারীরিক প্রক্রিয়া, শারীরিক যে পরিবর্তন সেটা কিন্তু নয়। শারীরিক পরিবর্তনটা কি, শারীরিক পরিবর্তনটাকে আমরা শুধু বলবো বৃদ্ধি। এটা সবসময় মাথায় রাখবে। শারীরিক পরিবর্তনটাকে আমরা কি বলবো? শারীরিক পরিবর্তনকে আমরা বলবো শুধু বৃদ্ধি। কিন্তু এই বিকাশটা সবসময় আমাদের মানসিক এবং সামাজিক প্রক্রিয়া। মানসিক মানে মানসিক, সামাজিক
তারপরও আছে প্রাক্ষবিক, তারপরে আছে জ্ঞানমূলক। এই সমস্ত দিক এই বৃদ্ধির মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত। শুধুমাত্র যে শারীরিক সেটা কিন্তু নয়, বৃদ্ধির আর একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা সমস্ত দিক, অর্থাৎ শারীরিক বলো, মানসিক বলো, সামাজিক বলো, বৌদ্ধিক বলো, প্রাক্ষবিক বলো, এই সমস্ত দিকের একটা অন্তর্ভুক্ত একটা ব্যবস্থা হচ্ছে আমাদের বিকাশ। তার মানে কি, এই যে সমস্ত দিক কিন্তু একটা কথা আর একটা কথা মাথায় রাখবে, যে সমস্ত দিকের পরিবর্তন কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে হয়। প্যাটার্ন মানে কি বলবো, সমস্ত দিকের অন্তর্ভুক্ত, অর্থাৎ যেমন মানে একটা বিকাশ আর একটা বিকাশের উপর কিন্তু নির্ভরশীল হয়ে যেতে পারে, মানে ইন্টিগ্রেটেড হতে পারে। কেমন, যদি আমার শারীরিক বিকাশ যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আমার মানসিক বিকাশ কিন্তু ঠিকঠাক হবে না। শারীরিক, এবার যদি সামাজিক, প্রাক্ষবিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ মানে কি, প্রাক্ষবিককে আমরা যদি ইংরেজি কথাটা বলি, প্রাক্ষবিক বাংলা হয়তো তোমরা হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, ইমোশন। ইমোশন, এই ইমোশন কথার সঙ্গে তোমরা আশা করি সকলে জড়িত। ইমোশন বা ফিলিং, এই যে অন্যজনের মনের কথা বোঝা, অন্যজনের মনের কথা বোঝা, সেটাকে বলা হয় প্রাক্ষবিক বা ইমোশনাল ডেভেলপমেন্ট বা প্রাক্ষবিক যে বিকাশ। তাহলে যদি এই প্রাক্ষবিক বিকাশ, অন্যজনের মনের কথা যদি আমি বুঝতে না পারি, এটা যদি আমার না ঠিকঠাক ভাবে বিকাশ হয়, এর যদি না পরিবর্তন হয়, তাহলে কিন্তু সামাজিক যে পরিবর্তন আমাদের মধ্যে আসে, সামাজিক যে সোশ্যাল ডেভেলপমেন্ট, সামাজিক বিকাশটা কিন্তু ঘটবে না, অর্থাৎ সমাজের মানুষের সঙ্গে আমি ঠিকঠাক ভাবে কথা বলতে পারবো না। তার মানে কি, প্রত্যেকটা বিষয়ের সঙ্গে কিন্তু জড়িত আছে। তার মানে কি, আমরা যদি বলি তাহলে কি বলবো, যে শারীরিক আমাদের বিকাশ প্রক্রিয়াটা, অর্থাৎ বিকাশের অন্যতম নীতি বা বৈশিষ্ট্য হচ্ছে এটি সমস্ত দিক, অর্থাৎ শারীরিক, দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, জ্ঞানমূলক ইত্যাদি দিকের অন্তর্ভুক্ত থাকে, ইত্যাদি মানে দিক থেকে অন্তর্ভুক্ত, এবং এছাড়াও প্রত্যেকটি দিকের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত। অর্থাৎ একটা দিক যদি ঠিকঠাকভাবে বিকাশ না লাভ করে, তাহলে পরবর্তী দিক বিকাশ মানে পরবর্তী অন্য কোনো দিক বিকাশ মানে তার মধ্যে যে পরিবর্তন ঘটতে কিন্তু মানে অসুবিধার সম্মুখীন হতে হবে। তারপর আমরা চলে আসবো বিকাশ সহজ থেকে জটিলের দিকে চলে। অর্থাৎ এই যে যেমন এই লাইনটা তোমরা দেখছো, এখন খুব দেখতে পাচ্ছ খুব সহজ মনে হচ্ছে, কিন্তু আস্তে আস্তে দেখো একদম জটিলের দিকে চলে আসছে। তার মানে কি, বিকাশটাও ঠিক এইরকম একটা প্রক্রিয়া যেটা সহজ থেকে জটিলের দিকে চলে। এবার একটা উদাহরণ দিই, তাহলে তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। যেমন একটা ছোট্ট শিশু যদি আমি বলি, যেমন ছোট্ট শিশু কি করে, যে 2 বছর বয়সে তার এমনি কথা বলা শুরু করে, মানে ভাষার ডেভেলপমেন্ট হয় আস্তে আস্তে, যে ভাষার ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের কথা বলছি, উদাহরণ দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন একটা ছোট্ট শিশু মা, বাবা, বাড়ি, যাব, এই সমস্ত বিষয়গুলো আমরা কি ছোট ছোট আস্তে আস্তে কথা বলা শুরু করে, মানে একদম সহজ থেকে। এবার আস্তে আস্তে যখন ওর আর একটু বড় হয়, আর একটু মানে ওর যখন জ্ঞান হয়, বা আর একটু যখন ভাষা ডেভেলপমেন্ট হয়, তখন ওই ভাষা দিয়ে বিভিন্ন একদম সৃজনমূলক চিন্তা চেতনার কিন্তু বিকাশ ঘটাতে পারে। তাহলে কি, এই বিকাশ প্রক্রিয়াটাও সহজ থেকে জটিলের দিকে, অর্থাৎ আস্তে আস্তে সহজের দিকে যাবে, মানে সহজ থেকে আস্তে আস্তে জটিলের দিকে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট। এবার কিভাবে কথা বলতে হবে সমাজে, কিভাবে অন্যজনের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে আচরণ করতে হবে, এই সমস্ত দিক আস্তে আস্তে সহজ থেকে জটিলের দিকে কিন্তু চলে যাবে। ঠিক তেমনি ভাষা যেমন সহজ থেকে, ভাষাটাও তো একটা ডেভেলপমেন্ট বা বিকাশ। ভাষার পরিবর্তনটা উদাহরণ দিয়ে আমি তোমাদের বোঝালাম যে বিকাশ প্রক্রিয়াটাও সহজ থেকে জটিলের দিকে চলে, অর্থাৎ আস্তে আস্তে আমরা ছোট ছোট যে বিষয় আমরা জানি, তারপর আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাই। এরপর আমরা আসবো, সেটা হচ্ছে বিকাশ হচ্ছে জেনেটিক বা পরিবেশগত উপাদানের সংমিশ্রণ, অর্থাৎ পরিবেশগত উপাদানের সংমিশ্রণ। যদি আমি এর আরেকটা মানে নীতির কথা বলি, এই নীতিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জেনেটিক অর্থাৎ আমাদের জিনগত বৈশিষ্ট্য, এবং পরিবেশগত উপাদান আমাদের বৃদ্ধি বা শুধুমাত্র বৃদ্ধি নয়, আমাদের বিকাশের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা তোমাদের সিলেবাসেও দেওয়া আছে, যে বৃদ্ধি এবং বিকাশের ক্ষেত্রে আমাদের যে জিনগত বৈশিষ্ট্য বা পরিবেশগত উপাদান কত মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা কিন্তু তোমাদের সিলেবাসও আছে। সেটা আমরা এখানে এই বিষয়টা আমরা জেনে যাব, তাহলে আমরা খুব সহজভাবে বুঝতে পেরে যাব। তাহলে কি বললাম, যে বৃদ্ধির আরেকটা উপাদান বা বিকাশের আরেকটা উপাদান, বৃদ্ধি এবং বিকাশের এটা দুটোরই একটা উপাদান ধরে নাও, তো দুটোরই উপাদান বা নীতি হচ্ছে আমাদের জেনেটিক বা পরিবেশগত উপাদানের মিশ্রণ থাকে। অর্থাৎ বৃদ্ধির ক্ষেত্রেও কি হয় বলতো,
যে আমাদের যে জিনগত বৈশিষ্ট্য অর্থাৎ পিতামাতা থেকে যে পাওয়া কোন একটা বৈশিষ্ট্য, পিতামাতার শরীর স্বাস্থ্য যদি তোমরা দেখবে পরিবেশেই, যদি কারো পিতামাতার শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকে তাহলে তার ছেলে মেয়েদের শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো হয়। অর্থাৎ তার জিনগত বৈশিষ্ট্য থেকেই ওই বিষয়টা কিন্তু প্রাপ্ত। এবং এছাড়াও কি হয় বলতো, পরিবেশগত উপাদান আমাদের শুধুমাত্র বৃদ্ধি নয়, বিকাশের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন পরিবেশগত উপাদানের মধ্যে যদি আমি উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে, যেমন পুষ্টি জাতীয় খাবার, তারপরে জলবায়ু, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন সামাজিক অবস্থা। এই সমস্ত সামাজিক অবস্থা বা সামাজিক পরিস্থিতির উপর নির্ভর করে আমাদের বৃদ্ধি এবং বিকাশ কিন্তু বিভিন্ন বৃদ্ধি এবং বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর বা গুরুত্বপূর্ণ একটা উপাদান হিসাবে কিন্তু খুব কাজ করে। অর্থাৎ দেখা তোমরাই বুঝতে পারবে যে ইংল্যান্ডের আবহাওয়া আলাদা বা ইংল্যান্ডের পরিবেশ প্রকৃতি আলাদা বলে তারা হয়তো আমাদের থেকে হয়তো আজকে অনেক বৃদ্ধির ক্ষেত্রেও হয়তো তাদের মধ্যে অনেক পরিবর্তন আছে এবং বিকাশের ক্ষেত্রেও তাদের মধ্যে কিন্তু অনেক পরিবর্তন ঘটেছে। তার মানে কি আমরা বুঝতে পারছি যে বৃদ্ধি এবং বিকাশের সংমিশ্রণের ক্ষেত্রে, বৃদ্ধি এবং বিকাশের পরিবর্তনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ নির্ধারক একটা বিষয় হচ্ছে একটা জেনেটিক ফ্যাক্টর, অর্থাৎ জিনগত বৈশিষ্ট্য এবং পরিবেশগত উপাদান। পরিবেশগত উপাদান যেমন তোমাদের বললাম, পুষ্টি জাতীয় খাবার যদি তোমরা খাও তাহলে তোমাদের মধ্যে যে পরিবর্তনগুলো আসবে বিকাশের ক্ষেত্রে, মস্তিষ্কের ডেভেলপমেন্ট ঘটবে, বুদ্ধির পরিবর্তন ঘটবে, সামাজিক এবং প্রাক্ষবিকের পরিবর্তন ঘটবে। তাহলে এই সমস্ত বিষয় হচ্ছে আমাদের কি, যে বৃদ্ধি এবং বিকাশ, এই বিষয়টা কি বললাম, বৃদ্ধি এবং বিকাশের একদম গুরুত্বপূর্ণ নীতি মধ্যে পড়ে। এবার আমরা যেটা মেন, অর্থাৎ আমাদের এই যে দুটো বিষয় জানলাম, এই দুটো বিষয় জানার পরে আমাদের যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেই পয়েন্ট হচ্ছে বৃদ্ধি এবং বিকাশের ক্ষেত্রে পার্থক্য। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা দরকার হলে VVI দিয়ে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। সেই কনসেপ্টটা কিন্তু তোমাদেরকে অবশ্যই জানতে হবে এবং এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা বারবার তোমাদের বলছি, এই যে আমাদের যে এই বৃদ্ধি এবং বিকাশের যে পার্থক্যটা, এটা কিন্তু আমাদেরকে জানতেই হবে। এটা খুবই একটা সহজ, এমন যে নয় একদম খুবই কঠিন একটা বিষয়, একদম খুবই সহজ, তোমরা আশা করি খুব সহজ ভাবে বুঝতে পারবে। দেখো, যদি আমি এর 1 নম্বর পরিবর্তন 1 নম্বর যে বৈশিষ্ট্য এর কথা বলি, পার্থক্যর কথা বলি, তাহলে এর প্রথমে আমরা কি বলেছি, যে এর মূল কনসেপ্টটা আমি তুলে ধরেছি। মূল কনসেপ্ট কি, একটু আগে আমরা জানলাম যে এটি মানুষের একটি বিশেষ ধরনের পরিবর্তন, যার ফলে মানুষের শারীরবৃত্তি এবং কাঠামোগত পরিবর্তন হয়। কিছুই না, তাহলে বৃদ্ধি হচ্ছে এমন একটা বিষয় যেটা মানুষের শারীরবৃত্তি এবং কাঠামোগত পরিবর্তন হয়, সেটা হচ্ছে বৃদ্ধি। বিকাশ কি, বিকাশ হচ্ছে একটা সামগ্রিক পরিবর্তনের প্রক্রিয়া। সামগ্রিক মানে কি, সমস্ত দিকের পরিবর্তন। তোমরা এখানে হয়তো লিখতে পারো যে বিকাশ হচ্ছে সামাজিক, দৈহিক, মানসিক, আধ্যাত্মিক, প্রাক্ষবিক, প্রজ্ঞামূলক বা জ্ঞানমূলক ইত্যাদি পরিবর্তনের প্রক্রিয়া। এখানে যেমন আমি শারীরবৃত্তীয় পরিবর্তন এবং কাঠামোগত পরিবর্তন লিখেছি, তোমরা ওটাও লিখতে পারো। তার মানে কি, এখানে আমি এক কথা লিখে দিয়েছি যে সামগ্রিক প্রক্রিয়া, সামগ্রিক পরিবর্তনের প্রক্রিয়া হচ্ছে আমাদের কি, বিকাশ। তাহলে বৃদ্ধি হচ্ছে একটা বিকাশের একটি অংশ। তোমাদের প্রথমে আমি বললাম যে বিকাশ হচ্ছে একটা বড় বিষয়, ব্রড একটা দিক হচ্ছে বিকাশ, ওরই একটা ভাগ হচ্ছে কি আমাদের বৃদ্ধি। যেমন তোমাদের যখন আমি বিভিন্ন ফ্যাক্টর অফ এডুকেশন হচ্ছে শিক্ষার বিভিন্ন যখন উপাদান পড়েছিলাম, তখন তোমাদের বলেছিলাম যে কারিকুলাম বা পাঠ্যক্রমেরই একটা ভাগ তোমরা পড়ছো যে সিলেবাস। তোমাদের যে আমি বারবার বলছি তোমাদের সিলেবাস এটা দেওয়া আছে, ওটা দেওয়া আছে। তা পাঠ্যক্রম কি বলতো, পাঠ্যক্রম হচ্ছে সমস্ত জ্ঞানের ভান্ডার বা সমস্ত জ্ঞানের একত্রিত রূপ হচ্ছে পাঠ্যক্রম। সেই পাঠ্যক্রমেরই একটা ভাগ পাঠ্যসূচি বা সিলেবাস, তোমরা যেটা পড়ছো সেই সিলেবাস, সেটাকে আমরা পাঠ্যক্রমের একটা ভাগটাকে বলছি সিলেবাস বা পাঠ্যসূচি। ঠিক তেমনি বিকাশ হচ্ছে একটা সামগ্রিক একটা বিষয়, তারই একটা ভাগ হচ্ছে কি বৃদ্ধি। এবং এবার বিকাশের ক্ষেত্রে যে পার্থক্যটা, সেটা কি বলতো, বিকাশ হচ্ছে বৃদ্ধি থেকে বৃহৎ এবং সামগ্রিক ধারণা, অর্থাৎ পুরো একটা ধারণা, সেটা হচ্ছে বিকাশ। আর একটা পার্থক্য হচ্ছে বৃদ্ধি একটা নির্দিষ্ট সময় সীমা রয়েছে, যেটা তোমাদের বললাম, অর্থাৎ নির্দিষ্ট সময় পর্যন্ত বৃদ্ধি ঘটে। যেমন মেয়েদের ক্ষেত্রে আমরা কি বললাম, মেয়েদের ক্ষেত্রে হয়তো 18 বছর বয়স পর্যন্ত তাদের বৃদ্ধি ঘটে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে যদি আমি দেখতে যাই তাহলে 22 বছর পর্যন্ত তার মধ্যে বৃদ্ধির বিভিন্ন পরিবর্তন আছে, শারীরবৃত্তীয় বিভিন্ন যে পরিবর্তন বা কাঠামোগত যে পরিবর্তন সেটা কিন্তু ঘটে। কিন্তু
বিকাশের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে বিকাশ হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া। ধারাবাহিক মানে তোমাদের আগেই বললাম যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলবে। ধারাবাহিক মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ এটা সারা জীবন ব্যাপী প্রক্রিয়া চলতে থাকে। তার মানে কি এটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে, এটা নির্দিষ্ট সময়সীমা নেই। এটা কখন থেকে হয়? এটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হয় এবং সারা জীবন ধরে চলে। তারপর আরেকটা বৈশিষ্ট্য যদি বলি মানে পার্থক্য, তাহলে সেটা কি বলতো? বৃদ্ধি সহজেই পরিমাপযোগ্য, কারণ এটি শারীরিক আকার এবং আয়তনের সঙ্গে সম্পর্কযুক্ত। এটাকে সহজভাবে পরিমাপ করা যায়, পরিমাপযোগ্য। যেমন আমি তোমাদের বললাম যে আমার ওজন হয়তো 60 কিলো বা 55 কিলো, তোমাদের হয়তো 40 বা 45 বা 50, এরকম হয়তো তোমাদের ওজন আমরা খুব সহজভাবে পরিমাপ করতে পারছি। তোমাদের হয়তো উচ্চতা 4 ফুট, কারো হয়তো 5 ফুট, এরকম আমরা খুব সহজভাবে সেটাকে আমরা পরিমাপ করতে পারছি। কিন্তু বিকাশের সমস্ত দিক সহজভাবে কিন্তু পরিমাপ করা সম্ভব নয়। বিকাশের সমস্ত দিক মানে কোনগুলো? যেমন সামাজিক। এবার কারো যে সামাজিক দিক ডেভেলপমেন্ট হয়েছে, সামাজিক যে পরিবর্তন ঘটেছে তার মধ্যে, সেটা কিন্তু আমরা খুব সহজভাবে আমরা পরিমাপ করতে পারবো না। তবে কিন্তু একটা কথা মাথায় রাখবে, বিকাশের বিভিন্ন দিক কিন্তু এখন আস্তে আস্তে পরিমাপ করা যাচ্ছে। যেমন বিকাশের একটা দিক যদি আমি বলি, বৃদ্ধি মানে বুদ্ধি। এখন বুদ্ধিটাও কার কতটা বুদ্ধি আছে সেটাও কিন্তু পরিমাপ করা যায়। সেটাকে আইকিউ এর মাধ্যমে পরিমাপ করা যায়। আইকিউ, আইকিউ হচ্ছে একটা পরিমাপ করার, এখানে লিখি তাহলে তোমরা বুঝতে পারবে। বুদ্ধি পরিমাপ করার একটা একক হচ্ছে আইকিউ। এই আইকিউ এর মাধ্যমে আমরা কি করতে পারি? একটা শিশুর, একটা শিক্ষার্থীর কতটা বুদ্ধি আছে সেটা কিন্তু আমরা জানতে পারি। তোমাদের যদি আমি সময় পাই কোনোদিন, তাহলে তোমাদের একদিন বুদ্ধি পরিমাপ করব, কার কতটা বুদ্ধি আছে। তো যাই হোক, তারপরে কি আরেকটা যেটা আমাদের পার্থক্য, সেটা হচ্ছে বৃদ্ধি পরিমাণগত। পরিমাণগত অর্থাৎ নির্দিষ্ট পরিমাপের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ আমরা দিতে পারি। 5 ফুট বা 6 ফুট বা এতগুলো ওজন, এটা আমরা কোয়ান্টিটেটিভ পরিমাণগত ভাবে সেটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। কিন্তু বিকাশ শুধুমাত্র পরিমাণগত নয়, শুধুমাত্র পরিমাণগত নয়, এটা গুণগত হতে পারে। গুণগত মানে কি? যেমন সামাজিক দিকটা আমরা গুণগতভাবে ব্যাখ্যা করি, প্রাক্ষবিক দিকটা আমরা গুণগতভাবে ব্যাখ্যা করি। তার মানে কি? তাহলে আমরা একটা যদি পার্থক্য তাহলে বুঝতে চাই, তাহলে কি বলবো? বৃদ্ধি হচ্ছে পরিমাণগত এবং এটা পরিমাণ এবং গুণ উভয় দিক থেকে হয়। থ্যাংক ইউ সবাইকে। এবং তোমাদের আরেকটা কথা বলি, আমাদের এই ইউনিট থেকে আরেকটা যদি আমরা ক্লাস করি তাহলে আমাদের এই দুটো সেকেন্ড ইউনিট শেষ। এরপরে আমরা যাব থার্ড ইউনিটে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।